লন্ডনে টিউলিপ সিদ্দিকীকে ফ্ল্যাট দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে তৈরি হয়েছে প্রশ্ন। রাজধানীর মতো নারায়ণগঞ্জেও অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া, ছুরিকাঘাতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর, উদ্বিগ্ন বাসিন্দারা। কনকনে ঠান্ডায় কাবু জনজীবন, রংপুর সহ ৬ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ, শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। আমন্ত্রণ সবাইকে যমুনা নিউজের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শুরুতেই শিরোনাম দেখছিলেন। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে লন্ডনে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে। আর ওই ব্যক্তির নাম আব্দুল মোতালিফ। তারই মালিকানাধীন আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে 2004 সালে দেয়া হয় কিংস ক্রস এলাকায় 2 বেডরুমের ফ্ল্যাটটি। টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে ফ্ল্যাটটির ভাড়া দেওয়ার কথা উল্লেখ আছে। সংশ্লিষ্টদের বরাতে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, প্রমোটার আব্দুল মোতালিফকে দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের বাবা মা। কৃতজ্ঞতা স্বরূপ টিউলিপকে ফ্ল্যাটটি উপহার দেন তিনি। মোতালিফের ঠিকানায় বর্তমানে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তি বসবাস করেন, যার বাবা 2014 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিক। বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধ সংক্রান্ত দায়িত্ব পালন করছেন তিনি শেখ রেহানার মেয়ে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি নয় ভারত। শুক্রবার এই তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের চিঠি পাওয়ার কথা গত সপ্তাহেই জানানো হয়েছে। এর বাইরে আর কিছু বলার নেই তাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে তুরস্কের একটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে ভারতের মুখপাত্র জানান, প্রতিবেশীদের সব পদক্ষেপের উপরেই নজর রাখে ভারত। নয়াদিল্লি গণতান্ত্রিক, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ দেখতে চায় বলে জানান তিনি। এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলা নেই। পারস্পরিক স্বার্থ ও উদ্বেগকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই আমরা। প্রতিবেশীদের সব ধরনের তৎপরতার উপর নজর রাখে ভারত। শুধু রাজধানী না, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার বেড়েছে সারা দেশে। এসব ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে। সম্প্রতি নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ গেছে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শুধু তাই না, দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাইকারীদের মহড়া, মোড়ে মোড়ে ছিনতাই যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আর এগুলো নিয়ে উদ্বিগ্ন নারায়ণগঞ্জের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আমির হোসেন স্মিথকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আশিক মাহমুদ। 12 ডিসেম্বর ভোরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUBর শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত। এর 2 দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সীমান্ত। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা তার স্বজনরা। কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। ছুরি মারছে কি মারছে দেখেন না, কোথাও আমরা পার দিছি তো জায়গা ছিল না, বস্তানে সেদিন ওর আবার শীত ছিল, কম বাড়তে অনেক শীত ছিল, কুয়াশা ছিল। তো আসে আমি পরবর্তী আমি ব্যাগটা দিয়ে দিচ্ছি। ব্যাগ দেওয়ার পরে আমার লগে 5টা হয়েছে, 2 জন লোক 5টা হয়েছে, বোঝা গেছে ওর এখান তো পোষ, কপালে পোষ, আবার আসামিগো হাতের মধ্যে বেঞ্চিস আসলো, ওগো হাতে বেঞ্চিস। আমার ছেলে বলছে 2 জন, কিন্তু পরে ওই যে আসামিদের কথা বোঝা গেল, পিছন দিয়ে একজন দর্শক হয়েছে, বোঝা নাই, মনে করছে ওরেরই 5টা হয়েছে না, আর তোমার স্টেপ করছো ব্লাডও যেতেছে, ওখানে ব্লাড পড়া ছিল যেখানে। জোরালো অনুরোধ যে আপনারা দয়া করে আর কোনো বাবা মায়ের বুক খালি করবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ। আমার সন্তানের অনেক আশা স্বপ্ন ছিল, বাবা মাকে দেখবে, বাবা মার জন্য করবে, দেশের একটা সম্পদ। ভাই হারা হয়ে গেছি, ভাইয়ে রাখতে পারি না। সবসময় এখানে আসলে মনে হয় এখানে ল্যাপটপ নিয়ে এখনো বসে আছে, কিন্তু আমি দেখতে পারতেছি না। এখন মনে হয় যে ভাইয়া ভার্সিটি গেছে, কিন্তু আর কোনোদিন ওখান থেকে আসবে না।
গত ২১ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের হাকিম প্লাজার সিসি ক্যামেরার ফুটেজ এটি। ওই দিন সকাল 8:30টার দিকে একটি বাইকে করে আসে দুজন। তাদের হাতে গরু জবাই দেয়া ছুরি। এর কিছুক্ষণ পর আবার বেরিয়ে যায় তারা। হাতে ছিল চাইনিজ কুড়াল। এগুলো দেখে উদ্বিগ্ন মার্কেটের ব্যবসায়ীরা। এই গেট দিয়ে তারা ঢুকছে, তাদের হাতে এরকম বড় রামদা ছিল, চাইনিজ কুড়াল ছিল, তো তারা একটা মহড়ার মতো দিয়ে গেল আর কি। আমার ক্যামেরা যেটা আর কি আমরা ধরা পড়ছে, বাট আমরা আর কি আতঙ্কিত। এই বিষয়গুলো নিয়ে আমরা খুবই আতঙ্কিত। যারা দূর থেকে পার্টিরা আসে মাল নিতে, তারা 2 নম্বর গেটে সকালের নামে খুব সকালে এই যে সুযোগ পাইয়া রাস্তার ভিতরে তাদের কাছ থেকে সর্বহারা করে নিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমাদের মার্কেটের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হইতাছে। আমরা গুটি কয়টা ছিনতাইকারীর কাছে আমরা নগরবাসী জিম্মি হয়ে থাকতে পারি না, এটা থেকে আমরা পরিত্রাণ চাই। ছিনতাইয়ের সব ঘটনা সরেজমিনে অনুসন্ধানে নেমে এই মার্কেটের ঠিক পেছনে একটি পরিত্যক্ত ভবনের সন্ধান পায় টিম যমুনা। শহরের ভেতরে এই ভবনই ছিনতাইকারী আর মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়স্থল। বাইরে নিয়ে যায় আর কেনা বেচা হয় এখান থেকে, মানে এই যে সিনেমার টিকিটের মতো টিকিট কাউন্টার এখানে, মানে এখানে মাদকের কেনা বেচা কাউন্টার। এই ফুটাতে লোক ওরা হাত দিয়ে টাকা দেয়, ভিতর থেকে ওই মাদক আর কি ওরা কিনে নেয় এখান থেকে, ইয়াবা, গাঁজা, এবার আরো অন্য কিছু এগুলি আর কি ওরা এখানে বিক্রি করে। পরিত্যক্ত বিল্ডিং, এটা সন্ধ্যার পরে এখানে একটা মজমা জমে, অর্থাৎ এই যে হিরোইন, গাঁজা বা ট্যাবলেট, ইয়াবা এগুলা নিয়ে সব পোলাপান, বহিরাগত কিছু পোলাপান আছে অত্যাচার করে এবং যত শ্রমিক আছে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে এনে, মোবাইল ছিনিয়ে এনে। নারায়ণগঞ্জ সদর থানায় খোঁজ নিয়ে জানা গেছে সীমান্ত হত্যার ঘটনায় জড়িত ছিল 3 ছিনতাইকারী। এদের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে এই ধরনের অপরাধ আগের থেকে কমেছে। ছিনতাইয়ে যারা জড়িত, আমরা প্রতিদিনই কিছু না কিছু লোককে আমরা গ্রেপ্তার করতেছি, আসামিদেরকে, এবং তাদেরকে আইনানুগভাবে আমরা আদালতে প্রসিকিউট করতেছি। একটাই কথা, কোনো ছিনতাইকারী, কোনো অপরাধী এখানে ছাড় পাবে না। শুধু আশ্বাসের বাণী নয়, নারায়ণগঞ্জবাসীর দাবি একটাই, নিশ্চিত হোক জানমালের নিরাপত্তা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। কনকনে হিমেল হাওয়ায় জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগের 8 জেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ এবং কুষ্টিয়ায় অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে ঘন কুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি, তবে তীব্র শীতে সবচেয়ে বিপাকে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন তারা। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত প্রায় 10 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতিয়া, আরিচা, কাজিরহাটে ফেরি চলাচল। ঠান্ডা তো প্রচন্ড পরিমাণ শীত, কিন্তু আমাকে পেটের দায়ে নামতে হবে, কিছু করার নেই। শীত প্রচুর পড়তে আছে, যাতে আমরা গাড়ি চালাইতে খুব কষ্ট হয়। সেই ঘন কুয়াশা মানুষের জীবনযাত্রা খুবই বিপন্ন অবস্থা। প্রচণ্ড ঠান্ডা, এই বাতাসের জন্য কেউ বাহিরে বাড়াইতে পারতেছে না। নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে হাতিরপুল কাঁচাবাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। সকালে সংস্থাটির অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কর্মকর্তারা নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকারক বিভিন্ন দিক তুলে ধরেন। পলিথিনের পরিবর্তে কাপড়, কাগজ বা পাটের ব্যাগ তৈরি ব্যবহারে উদ্বুদ্ধ করেন অতিরিক্ত সচিব। বলেন, পলিথিন বন্ধে উৎপাদক পর্যায়েও অভিযান চলছে, তবে সুদূর প্রসারী ফল পেতে আরও কিছুটা সময় লাগবে। সচেতনতামূলক কার্যক্রম শেষে আইন অনুযায়ী পলিথিন নিষিদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে, এমনটাও জানান কর্মকর্তা। আমরা তাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাচ্ছি এই পলিথিনের ব্যবহার বন্ধ করবার জন্য। তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছে, তারাও স্বীকার করে নিচ্ছে এটি বন্ধ করা প্রয়োজন। মার্কেটেও মনে করেন যে মোবাইল কোর্ট এসেছে বা আসবে, অর্থাৎ পলিথিন পাওয়া গেলে আইনানুগভাবে যেটি দণ্ডের বিধান আছে সেটি প্রযোজ্য হবে। আমরা আমাদের অবস্থানে অত্যন্ত সুদৃঢ়, আপোষহীন, যে কোনোভাবেই পলিথিনের ব্যবহার বন্ধে আমরা আমাদের কর্মকাণ্ড বজায় রাখছি। কাজের চাপ কমাতে প্রশান্তির জন্য দৌড়, এই স্লোগানে রাজধানীতে আয়োজিত হলো CRU ফান রান 2025, যার সার্বিক সহযোগিতায় ছিল বসুন্ধরা রানার্স। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আয়োজিত 5 কিলোমিটার দৌড়, এতে অংশ নেন 5 শতাধিক দৌড়প্রেমী। পৌষের মৃদু শীতের মতো অনুকূল আবহাওয়ায় দৌড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, কাজের মাঝে যে ক্লান্তি চেপে বসে সেই চাপ দূর করতে মাঝে মধ্যে এমন আয়োজন প্রশান্তি দেয়। আয়োজকরা জানান, সুস্থতা এবং মানসিক প্রশান্তির জন্য দৌড় দারুণভাবে কাজ করে, আর তাই
কাজের মাঝে মাঝে এমন আয়োজন মানসিকভাবে উজ্জীবিত করবে। এবারের সিআরইউ ফান রানে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ মর্তুজা, ফার্স্ট রানার আপ হয়েছেন তানজিম আহমেদ এবং মোহাম্মদ আশিকুজ্জামান জিতে নিয়েছেন সেকেন্ড রানার আপের পুরস্কার। খুবই পারফেক্ট ওয়েদার ফর রানিং। গতকালকেও যেমন ছিল, একটু ভয় পেয়েছিলাম যে কী ধরনের হবে, বাট ইটস ভেরি নাইস টুডে। অনেক ভালো লাগছে, এটা আমার ফার্স্ট 5K, তো হ্যাঁ, এন্ড থ্যাংক ইউ ডলি আপু সো মাচ। আমি ফার্স্ট টাইম যে ম্যারাথনে এরকম অংশ নিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি, এই জন্য অনেক অনেক আনন্দিত। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথ সংবাদ সম্মেলন চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। এদেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে, ৭১-এর জীবন দেওয়ার স্বীকৃতি আছে, কিন্তু হচ্ছে ৯০-এর সেই গণঅভ্যুত্থানের স্বীকৃতি প্রক্লেমেশন আমাদের নেই, যার কারণে পরবর্তীতে এই ৯০-এর যেই আকাঙ্ক্ষা ছিল, মানুষ ডাক্তার মিরান্ডা নূর হোসেন যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত। আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি, কারণ সেই ৭১ যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। ৯০ আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এখন 2024 এসেছে, 2024-এ 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণঅভ্যুত্থান, যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেই গণঅভ্যুত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং হচ্ছে গণঅভ্যুত্থানের সকল শক্তি গোষ্ঠীর ঐক্যমতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি, যে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের আমরা স্বীকৃতি চাই। দর্শক, বিরতির আগে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যৌথ সংবাদ সম্মেলন চলছে, আমরা সেখানে ছিলাম, আরো একবার সেখানে যাচ্ছি। আমাদের কোনো মতামত তারা জানতে চায়, সেক্ষেত্রে আমরা যে কোনো সময়, আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল, সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে, পরবর্তীতে রিফাইন্ড ভার্সন সরকার যদি আহ্বান করে, সেক্ষেত্রে আমরা সেটি দেখাতে প্রস্তুত রয়েছে। অর্থাৎ আমাদের সর্বসাকুল্যে আমাদের 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে। আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই মানুষের কথাগুলো। আমরা হচ্ছে 6 জানুয়ারি থেকে 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত, 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই। আপনারা জানেন এই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল, কারণ আপনারা জানেন যে ফেসিবাদ যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না, তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না। আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই। সালাম আলাইকুম। শেষ হয়নি, পরে একটু যেমন তো বলছিলেন। দর্শক, এই ছিল যমুনা নিউজের এই ঘন্টার আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাই।